সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মনোজ কান্তি দাস, সহকারী শিক্ষক গণিত। আজকে আমার সাথে থাকবে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর আমি তোমাদের সাথে গণিত বিষয়ে একটি ক্লাস উপস্থাপন করব। ঠিক আছে? আচ্ছা, তো গণিতের যেটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অংশ জ্যামিতি। তো ক্লাস 10-এর জ্যামিতি অংশের যে উপপাদ্যগুলো করা হয় বৃত্ত সম্পর্কিত, ও বৃত্ত থেকে আমরা একটা উপপাদ্য আজকে লাভ করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো সবাই, আমরা ক্লাস শুরু করছি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বৃত্তের চ্যাপ্টারটা আমরা ক্লাস 10 আমরা জ্যামিতি অংশের মধ্যে চতুর্ভুজ পাই, ত্রিভুজ পাই, বৃত্ত পাই। তো ত্রিভুজ চতুর্ভুজ আমাদের নিচের ক্লাসগুলো তো অনেকগুলো পড়ানো হয়েছে। তো এখানে বেশি জোর দেওয়া হয়েছে বৃত্তের উপর। বৃত্তের অধ্যায়টা একটু বড়। ঠিক আছে? এই অধ্যায়ের অনেকগুলো কিছু অংশ, প্রথম দিকের কিছু অংশ আমরা নবম শ্রেণীতে শেষ করেছি। এবার দশম শ্রেণীর জন্য আমাদের বৃত্তের আর কিছু অংশ বাকি থাকে। তো আমি শেষ দিকে একটা অংশ, ছেদক স্পর্শক সম্পর্কিত একটি অংশ থেকে তোমাদের আজকে একটা উপপাদ্য তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সবাইকে নিয়ে। ঠিক আছে? সবাই প্রস্তুত হও। ঠিক আছে? আচ্ছা, তো আজকে যে অংশটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে বৃত্তের একটা ইম্পর্টেন্ট অংশ। এটা হচ্ছে স্পর্শক, ছেদক ও স্পর্শক। ছেদক ও স্পর্শক। তো বৃত্ত সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে, আমরা জানি। তারপর আমি একটু করে বলি। বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ ক্ষেত্র। ঠিক আছে? একটি বক্ররেখা দ্বারা। তো বক্ররেখাটার আবার একটু বিশেষত্ব আছে। একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরে থেকে একটা আবদ্ধ বক্ররেখা। এই বক্ররেখা দ্বারা যে ক্ষেত্রটা আবদ্ধ হয় ওটাকে বলা হচ্ছে বৃত্ত। তো ওই বৃত্তর মধ্যে স্পর্শক আর ছেদক, এই দুইটা জিনিস আমরা একটু বুঝি। আমি এখানে হাত দিয়ে করছি, তোমরা অবশ্যই এটা জ্যামিতি বাক্স দিয়ে করবে। এখানে আমাদের স্বল্পতার কারণে আমরা এটা হাত দিয়ে করে ফেলছি। তো এই বৃত্ত, এই হচ্ছে রেখা, একটা সরল রেখা। তো একটা সরল রেখা আর একটা বৃত্ত যদি একই সমতলে থাকে, একই সমতলে যদি একটা বৃত্ত এবং একটা সরলরেখা যদি থাকে, তাহলে এই সরলরেখা এই বৃত্তকে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করতে পারে। সর্বাধিক দুইটির চেয়ে কখনো বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না। ঠিক আছে? একটি বিন্দুতেও ছেদ করতে পারে, দুইটি বিন্দুতেও ছেদ করতে পারে, আবার একদম ছেদ নাও করতে পারে। ঠিক আছে? যদি এই সরলরেখাটা এই বৃত্তকে ছেদ করে একই সমতলে থাকলে, তাহলে একই সমতলে থাকলে তিন ধরনের সরলরেখা পাওয়া যাবে বৃত্তের জন্য। কিছু সরলরেখা পাওয়া যাবে যা এটাকে ছেদ করেনি, আবার কিছু সরলরেখা থাকবে এটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, আবার কিছু সরলরেখা থাকবে এটাকে দুইটা বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? যদি কোনো বৃত্তকে কোনো সরলরেখা যদি দুইটি বিন্দুতে ছেদ করে থাকে, এখানে একটা বিন্দুতে ছেদ করলো, এখানে একটা বিন্দুতে ছেদ করলো, তখন আমরা এই ধরনের সরলরেখাকে, এই XY একটা সরলরেখা, এই XY সরলরেখাকে আমরা এই বৃত্তের জন্য ছেদক বলবো। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে XY সরলরেখাটি দুইটি বিন্দুতে ছেদ করেছে, এই জন্য XY রেখা এই বৃত্তের জন্য ছেদক। ঠিক আছে? আচ্ছা, আর স্পর্শকটা হচ্ছে স্পর্শক জিনিসটা আমাদের খুব বেশি লাগবে। এটা একটু ভালো করে বুঝি। আমাদের ফিজিক্সে, আমাদের বিভিন্ন জায়গায় স্পর্শকের ব্যাপারটা লাগে বেশি। এই জন্য আমাদের ম্যাথের একটা ত্রিকোণমিতি অংশ স্পর্শক বা কথা আছে। স্পর্শকে ইংলিশে ট্যানজেন্ট বলা হয়। এই ট্যানজেন্ট ব্যাপারটা একটু খুব বেশি লাগবে, এটা একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা ধরলাম এটা ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তকে একটা সরলরেখা শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করে চলে গেছে, একটা এবং শুধু একটা। এই ধরনের যদি রেখা হয়ে থাকে, সরলরেখা হয়ে থাকে, তাহলে এই সরলরেখাকে এই বৃত্তটির স্পর্শক বা ট্যানজেন্ট বলা হচ্ছে। তাহলে আমি স্পর্শকের সংজ্ঞাটা আরেকবার বলছি। স্পর্শক একই সমতলে থাকা একটি বৃত্তকে কোনো সরলরেখা যদি একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করে থাকে, একটি এবং কেবলমাত্র একটির চেয়ে বেশি হবে না, একটি মাত্র বিন্দুতে ছেদ করে থাকে, তাহলে ওই সরলরেখাকে ওই বৃত্তের জন্য স্পর্শক বলা, জাস্ট স্পর্শ করে যাবে, একটা বিন্দুতে স্পর্শ করে যাবে, এটাকে স্পর্শক বা ট্যানজেন্ট বলা হয়।
আশা করি সবাই সংজ্ঞাটা লিখতে পারছো। স্পর্শক বা ট্যানজেন্ট, আমি আবার একটু রিপিট করছি। একই সমতলে থাকা, অবশ্যই তারা একই সমতলে থাকতে হবে। একই সমতলে থাকা একটি বৃত্তকে একটি সরলরেখা একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করে, তখন ওই সরলরেখাকে বৃত্তটির স্পর্শক বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন স্পর্শক সম্বন্ধে আমি একটু করে বলে যাচ্ছি, যদিও আমি উপপাদ্য শুরু করব। হ্যাঁ, স্পর্শক অনেক ধরনের হয়। স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক। আবার সাধারণ স্পর্শক, অনেক সময় দেখা যায় যে একাধিক বৃত্তের একই স্পর্শক হয়ে যায়। হ্যাঁ, এটা এরকমও হতে পারে। দুইটা বৃত্তকে এমনভাবে আছে, তাদেরকে একটা সরলরেখা ছেদ করে চলে গেল, একটা বিন্দুতে ছেদ করে চলে গেল। তাহলে এটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এটা কিউ কেন্দ্রবিশিষ্ট বৃত্ত। হ্যাঁ, তাহলে এবি সরলরেখা এটাকে দুইটি বিন্দুতে, এটাকে মনে করলাম পি বিন্দুতে, এটাকে মনে করলাম আর বিন্দুতে ছেদ করে চলে গেল। তাহলে এই ধরনের স্পর্শককে সাধারণ স্পর্শক বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সাধারণ স্পর্শক বলা হয়ে থাকে। সাধারণ স্পর্শকের মধ্যে আবার দুই ভাগ করছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই বৃত্ত দুইটার কেন্দ্র স্পর্শকের একই দিকে পড়ে যায়, তখন ওই স্পর্শককে সরল সাধারণ স্পর্শক বলা হয়। আবার যদি বৃত্ত দুইটার কেন্দ্র দুইটা ভিন্ন দিকে পড়ে যায়, ওটাকে তির্যক সাধারণ স্পর্শক বলা থাকে। এখানে স্পর্শকের দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করছে, তারা কিন্তু একই বিন্দুতেও ছেদ হতে পারে, তখনও এটা সাধারণ স্পর্শকই হবে। এটা যদি একই বিন্দুতে ছেদ করে, যদি দুইটা বৃত্ত পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুতে একটি সাধারণ স্পর্শক, আমি এগুলো হাত দিয়ে করছি, কখনো এগুলো হাত দিয়ে করবো, আমি এটা সময় স্বল্পতার কারণে এখানে হাত দিয়ে দেখাচ্ছি। এটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এটা কিউ কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এটা এবি একটি রেখা। হ্যাঁ, এই বিন্দুতে এটা অবশ্যই সরলরেখা হবে, পি বিন্দু ছেদ করছে। তাহলে ওই দুইটা বিন্দুরই কমন পয়েন্ট হচ্ছে পি, সাধারণ বিন্দু হচ্ছে পি। তাহলে এটাও সাধারণ স্পর্শক। তো এই হচ্ছে স্পর্শক সম্পর্কিত কথা। আজকে আমি আসলে তোমাদের স্পর্শকের উপর একটা উপপাদ্য পড়াবো। ঠিক আছে, তো উপপাদ্যটা একটু আগে লিখি আমরা। সাধারণ নির্বাচন বা প্রতিজ্ঞা লিখতে পারো। প্রতিজ্ঞাটা হচ্ছে বৃত্তের, আমরা জানি বৃত্ত অনেকগুলো বিন্দুর সমষ্টি। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমরা জানি জ্যামিতিক উপপাদ্যগুলো সবগুলোই জ্যামিতিক সত্যি কথা, ধ্রুব সত্য কথা। এগুলো আমাদের জ্যামিতিকভাবে আমাদের প্রমাণ করতে হয়, এবং এগুলো ব্যবহার করে আমরা উপরের ক্লাসে আরও অনেক কিছু করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি যদি চিত্রটা একটু করে আঁকি, এখানে আমি বারবার বলছি, আমি এখানে হাত দিয়ে করছি, তোমরা অবশ্যই জ্যামিতি বক্স ব্যবহার করে এই কাজগুলো করবে। ঠিক আছে, হাত দিয়ে আমার জ্যামিতি বক্স, হ্যাঁ, এই মুহূর্তে এখানে স্বল্প সমস্যার কারণে আমি হাত দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা বৃত্ত, ধরে নিয়ে এটা ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত। হ্যাঁ, বৃত্ত, এবং এই বৃত্তের চারিদিকে যেটা আছে এটা পরিধি অসংখ্য বিন্দু নিয়ে তৈরি, অসংখ্য বিন্দু নিয়ে এই বৃত্তটা তৈরি হলো। এই বৃত্তের প্রত্যেকটা বিন্দুতে একটা একটা করে স্পর্শক আঁকা যায়। হ্যাঁ, তো আমি এখান থেকে যে কোনো একটা বিন্দু নিলাম পি, বৃত্তের উপর একটা বিন্দু নিলাম পি,
ওই পি বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম পিটি। এই স্পর্শকটার নাম দিলাম আমি পিটি। তো এই স্পর্শক, তাহলে এখানে স্পর্শ বিন্দু হচ্ছে পি। তাহলে এখান থেকে আমি যদি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব আঁকি, যে কোনো বিন্দু সংযোগ করি, রেখাংশ আঁকি, প্রত্যেকটা রেখাংশই হচ্ছে আমার ব্যাসার্ধ। বাট আমি যদি কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দু পি পর্যন্ত আঁকি, এটাকে বলছি আমি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সবাই ব্যাসার্ধ, বাট এটা হচ্ছে স্পর্শ বিন্দু, শুধু স্পর্শ বিন্দু দিয়ে যেহেতু গেছে, হ্যাঁ, এই ব্যাসার্ধটার নাম হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ। এটা যে সবসময় নিচে হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো বিন্দুতে হতে পারে, যে কোনো বিন্দু, ঠিক আছে। ওই বিন্দুকে আমি স্পর্শক তখন আঁকতে হবে। তো দেখা যায় যে এই স্পর্শকটা এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব হবে সব সময়, সর্ব অবস্থায় এটা কি হবে, এটা সবসময় 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক আঁকলাম, ওই স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমি এখানে 20 নির্বাচন কথাটা লিখছি। 20 নির্বাচন আমরা যে চিত্রটা আঁকলাম ওই চিত্রের কথা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। আমরা জানি প্রত্যেক বিন্দুতে শুধুমাত্র একটাই স্পর্শক হতে পারে, এটাই হচ্ছে স্পর্শকের বৈশিষ্ট্য, একটাই এবং কেবল একটাই স্পর্শক হতে পারে, আর কোনো স্পর্শক হওয়া সম্ভব না। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অন্য ব্যাসার্ধের তুলনায় এটার ব্যতিক্রম হচ্ছে এটা স্পর্শ বিন্দু দিয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের প্রমাণ করতে হবে যে ওপিটা পিটির উপর লম্ব, অথবা পিটিটা ওপির উপর লম্ব। আমি যদি এদিকে আঁকতাম তখন পিটিকে লম্ব মনে, আসলে দুইজনের উপর লম্ব। তাহলে পিটি লম্ব ওপি, ঠিক আছে। ওই কথা অনুযায়ী স্পর্শকটা পিটি ওপির উপর লম্ব, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা একটু পাশে করি। এই জিনিসটা আজকে আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য আমাদের মাঝে মাঝে চিত্রের একটু কিছু বাড়তি কাজ করতে হয়, যেটাকে আমরা অঙ্কন বলি, ঠিক আছে, অঙ্কন। তো আমরা এখানে পাশে আমরা একটু করে অঙ্কন করি। হ্যাঁ, আমরা পিটি স্পর্শকের উপর একটা বিন্দু যে কোনো জায়গায়, আমি এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো জায়গায় একটা বিন্দু কিউ নিই এবং ওর সাথে কিউটা যোগ করে দিই। আমি অঙ্কনটা এখানে লিখছি, অঙ্কন। পিটির উপরস্থ একটি বিন্দু কিউ নিই, ও কমা কিউ যোগ করি, ঠিক আছে, ও কমা কিউ যোগ করি। এটা হচ্ছে আমার অঙ্কন। হ্যাঁ, এরপর হচ্ছে আমি গাণিতিকভাবে যে প্রমাণটা করতে যাচ্ছি, গাণিতিক যুক্তি দিয়ে প্রমাণ। আচ্ছা, তাহলে আগে আমি আরেকবার বলছি, আমাদের স্পর্শকের সংজ্ঞা থেকে এই জিনিসটা প্রমাণ হবে। এই জন্য আমি স্পর্শকের সংজ্ঞাটা আরেকবার রিপিট করছি। বৃত্তের শুধু একটি মাত্র বিন্দুতে যেটা ছেদ করে যে সরল লেখা যাবে ওটা হচ্ছে স্পর্শক। তাহলে সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে কি, এই স্পর্শকটা বৃত্তে শুধুমাত্র একটা বিন্দুতেই ছেদ করে যেতে পারে। তাহলে এই স্পর্শকের যে বিন্দুতে ছেদ করে গেছে ওই বিন্দুটার আমরা স্পর্শ বিন্দু দিছি, ঠিক আছে। যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, পিটি এটাকে স্পর্শ করছে পি বিন্দুতে, তাহলে সংজ্ঞার যুক্তি অনুযায়ী এই
পিটির উপরে আমি যে কোনো জায়গায় বিন্দু নিই না কেন, ওগুলো সবগুলো বিন্দুই বৃত্তের বাইরে থাকবে। বৃত্তের কার একটা মাত্র বিন্দু বৃত্তের উপর থাকবে, আর সব বিন্দু পিটির উপর আমি যে কোনো জায়গায় বিন্দু নিই, পিটির উপরের একটা মাত্র বিন্দু পি বৃত্তের সাথে যোগাযোগ মানে বৃত্তের উপর থাকবে। ওই পি বিন্দুটা ছাড়া পিটির অন্য সব জায়গায় বিন্দু আমি কিউ বিন্দুটা যে কোনো জায়গায় নিই না কেন সবসময় বৃত্তের বাইরে থাকবে। তাহলে পি বিন্দু ব্যতীত, সুতরাং পি বিন্দু ব্যতীত, এটাকে আমি একটু ছোট করে নিই, পি বিন্দু ব্যতীত পিটির উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরেই থাকবে, বাইরে অবস্থিত। তাহলে কি হলো, পি বিন্দু বৃত্তের উপরে আছে, পি বিন্দু ছাড়া পিটির উপরে আমি যে কোনো জায়গায় বিন্দু নিই না কেন ওগুলো বৃত্তের বাইরে থাকবে। এখন যদি কিউ বিন্দুটা বৃত্তের ঠিক উপরেই থাকতো তখন ওপি আর ও কিউ সমান হতো, কারণ ও বৃত্তের উপরে আছে, হ্যাঁ কিউ বিন্দুটা বৃত্তের উপরে আছে, তখন ওপি আর ও কিউ দুইটাই ব্যাসার্ধ হতো, সমান হতো। যদি কিউ বিন্দুটা বৃত্তের মাঝখানে থাকতো তাহলে ও কিউটা ওপির চেয়ে ছোটো হতো, ও কিউ ওপির চেয়ে ছোটো হতো। কেন? ও কিউটা বৃত্তের ভিতরে আর ওপিটা বৃত্তের উপরে, হ্যাঁ বৃত্তের পরিধির উপরে, তখন ছোট হতো। যেহেতু কিউটা বাইরে, সে যদি অল্প একটুও বাইরে থাকে তাহলে তখন কি হবে, ও কিউটা ওপির চেয়ে অবশ্যই বড় হবে। কেন? ওপি আছে বৃত্তের পরিধি পর্যন্ত, ও কিউটা বৃত্তের বাইরে আছে। তো বৃত্তের বাইরে যে কোনো জায়গায় থাক না কেন, তো সর্বাবস্থায় কী হবে, এটা ও কিউ ওপির চেয়ে বড় হবে। সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড়, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বৃহত্তর। ওপির চেয়ে বৃহত্তর, অর্থাৎ আমি যদি এটা গাণিতিকভাবে লিখি, ও কিউ গ্রেটার দেন ওপি, ও কিউটা ওপির চেয়ে বড়। এবং এই যে কিউ বিন্দুটা আমি এখানে নিলাম এই জন্যই যে বড় হয়েছে তা না, কিউ বিন্দুটা এখানে না হয়ে যদি এখানে হতো তখনও দেখা যেত বড়, একদম পি এর কাছাকাছি হলো বড়, এদিকেও হলো বড়, অথবা সর্ব অবস্থায় ও কিউ ওপির চেয়ে বড়। এবং কিউ বিন্দু যেখানে থাকুক না কেন, এবং তা বলতে এই কথাটা, তা বৃত্তে পিটি এর পি বিন্দু ব্যতীত, পি বিন্দু ব্যতীত পিটির উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য, কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য এটা সত্য। অর্থাৎ আমি যদি কিউটা পি এর উপর না নিয়ে অন্য যে কোনো জায়গায় নিই, পিটির উপরে রেখে পি বিন্দু ছাড়া, পিটির উপর পি বিন্দুতে ছাড়া অন্য যে কোনো জায়গায় নিই, এনে অনেক জায়গায় নিতে পারি, আমি এখানে নিতে পারি, এখানে নিতে পারি, হ্যাঁ অনেক জায়গায় নিতে পারি, ঠিক আছে। তাহলে যে কোনো জায়গায় আমি নিই না কেন কিউ বিন্দু সবসময় ও পিছে বড়ই থাকবে। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, ও কিউ যদি সবসময় ও পিছিয়ে বড় থাকে, কথাটাকে একটু উল্টো করলে এরকমই হয়, ওপি সবসময় ছোটোই থাকতেছে, হ্যাঁ ওপি সবসময় ছোটোই আছে। আমরা ক্লাস 7-এ থাকতে একটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম এরকম, যে আমরা যখন বিন্দুর দূরত্ব মাপি, একটা বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব, তখন সরাসরি রেখা যোগ করলে দূরত্বটা বের হয়ে যায়। কিন্তু যখন একটা বিন্দু থেকে যখন আমাদের একটা রেখার দূরত্ব মাপতে বলা হয়, রেখাটা হয়তো বাঁকা হয়ে আছে বা যেভাবে আছে, হ্যাঁ যেভাবেই থাক না কেন, আমাদের যখন রেখার দূরত্ব মাপতে হয় তখন আমরা দূরত্ব কীভাবে মাপবো, এখান থেকে অনেকগুলো বিন্দু যোগ করা যায়, তাহলে আমরা কোনটা দূরত্ব মাপবো? হ্যাঁ, তাহলে তখন হচ্ছে কি, আমি এই একটা বিন্দু থেকে যখন কোনো একটা রেখার দূরত্ব মাপতে বলা হয়, তখন এর উপর যে লম্ব দূরত্ব যেটা হয় ওটাই হচ্ছে দূরত্ব, এবং এটাই হচ্ছে সবচেয়ে ছোট।
তাহলে এরকম একটু আমাদের অনুসিদ্ধান্ত ছিল সপ্তম শ্রেণীতে আমাদের এরকম একটা অনুসিদ্ধান্ত ছিল কোনো রেখার বাইরের কোনো বিন্দু হতে ওই রেখা পর্যন্ত যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে লম্ব রেখাংশটি হচ্ছে ক্ষুদ্রতম। আমি আবার একটু বলছি, কোনো রেখার বহিস্থ কোনো বিন্দু হতে ওই রেখা পর্যন্ত যতগুলো রেখাংশ টানা যাবে তার মধ্যে যে রেখাংশটি লম্ব হবে এটাই হচ্ছে সবচেয়ে ছোট। এই বিন্দু থেকে এই XY পর্যন্ত অনেকগুলো রেখা টানা যাবে, কিন্তু দেখা যাবে যে রেখাটা একদম লম্বালম্বিভাবে আছে ওই রেখাটাই হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে ওই জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ওই জিনিসটা যদি আমি এখানে চিন্তা করি, হ্যাঁ, একটু উল্টোভাবে, যে দেখা যাচ্ছে ও থেকে পিটি পর্যন্ত আমি যতগুলো রেখাংশ টানছি তার মধ্যে দেখা যাচ্ছে ওপি সবচেয়ে ছোট আসতেছে, ক্ষুদ্রতম আসতেছে। উপপাদ্যটা ছিল এরকম, কোনো বিন্দু থেকে কোনো রেখার বহিস্থ কোনো বিন্দু হতে ওই রেখা পর্যন্ত যে যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে লম্ব রেখাংশটি হচ্ছে লম্বটি ক্ষুদ্রতম। কথাটাকে যদি আমি উল্টোভাবে চিন্তা করি, লম্বটি ক্ষুদ্রতম যদি হয়, ক্ষুদ্রতমটাই লম্ব হবে। তাহলে এইখান থেকে ও থেকে পিটি পর্যন্ত আমি যতগুলো রেখাংশ টানতেছি তার মধ্যে সবসময় ওপিকেই ক্ষুদ্রতম পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই কথাটা আমি একটু উপরে লিখতেছি, আমি উপরের কিছু লেখা মুছে দিচ্ছি। সুতরাং বৃত্তের কেন্দ্র, আমরা এই সিদ্ধান্তে আসতেছি, বৃত্তের কেন্দ্র ও হতে স্পর্শক পিটি পর্যন্ত ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব, কারণ ও সবসময় ছোটই আসতেছে। তাহলে সবসময় যে ছোটই আসবে নিশ্চয়ই সেটার সাথে লম্বালম্বিভাবেই আছে উপপাদ্যের মধ্যে। সুতরাং ওপি লম্ব পিটি বা পিটি লম্ব ওপি। ঠিক আছে? তাহলে এটা আমাকে যে এই জায়গায় স্পর্শক আঁকতে হবে, কেন প্রত্যেকটা বিন্দুতে, বৃত্তের প্রতিটা বিন্দুতে একটা স্পর্শক হবে এবং একটাই হবে। বৃত্তের প্রত্যেকটা বিন্দুতে একটা করে স্পর্শক হবে। ওই স্পর্শকটা ওই স্পর্শ বিন্দুর ব্যাসার্ধের সাথে সবসময় লম্বালম্বিভাবেই থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে তার প্রমাণ। তো এইখান থেকে একটা জিনিস যেটা লিখে দিতে চাই, তোমাদের এই জিনিসটা লাগবে, তোমরা একটু লিখে নাও। স্পর্শকের দুটো বৈশিষ্ট্য তোমরা লিখে নাও, এগুলো আমাদের গাণিতিক যখন কাজ করতে যাব তখন আমাদের লাগবে। এক, বৃত্তের, এটা আমি বলছি মুখে, তারপরে একটু লিখে দিই, বৈশিষ্ট্য। এটা হচ্ছে স্পর্শকের বৈশিষ্ট্য। বৃত্তের প্রতিটি বিন্দুতে একটি এবং কেবলমাত্র একটি স্পর্শক হতে পারে। একটি স্পর্শক হবে। দ্বিতীয়ত, স্পর্শকের সাথে স্পর্শবিন্দুতে যদি কোনো লম্ব আঁকে, স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব অবশ্যই কেন্দ্রগামী হবে। আমি যে লম্বটা আঁকবো ওটা অবশ্যই কেন্দ্র দিয়েই যাবে, কেন্দ্রগামী হয়। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের যখন আমরা এটা নিয়ে কাজ করব উচ্চতর এতে আমাদের লাগবে। ঠিক আছে? তাহলে এটা আজকে তোমাদের পড়া হলো। তোমাদের এটার উপর তোমাকে বাড়ির কাজে একটা ক্রিয়েটিভ আমি প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা একটু সবাই লিখে নাও, বাড়ির কাজে এই ক্রিয়েটিভটা করবে সবাই। ঠিক আছে? হোমওয়ার্ক দিচ্ছে। এটা ক্রিয়েটিভ প্রশ্ন, সবাই লেখো।
ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে 1 নম্বর ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। বৃত্তের আর বিন্দুতে RM একটি স্পর্শক। ঠিক আছে, এটা হচ্ছে আমি আরেকবার রিপিট করি তোমাদের। ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, তোমরা জানো বৃত্তের মাঝখানে চতুর্ভুজ হয়। ঠিক আছে, এই চতুর্ভুজের কতগুলো বাড়তি বৈশিষ্ট্য তখন হয়ে যায়। এমনি সাধারণ চতুর্ভুজের তুলনায় ওই চতুর্ভুজের কিছু বাড়তি বৈশিষ্ট্য দেখা যায়। ওই কেন্দ্রবিশিষ্ট বৃত্তের মধ্যে একটা PQRS চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। ওই বৃত্তের আর বিন্দুতে RM একটি স্পর্শক। হ্যাঁ, প্রথম প্রশ্ন যেটা, উদ্দীপকের তথ্য অনুসারে চিত্র অঙ্কন করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যেহেতু PQRS এটা তোমার বৃত্তের মধ্যে আছে, হ্যাঁ বৃত্তের মধ্যে থাকলে তাহলে প্রমাণ করো যে কোণ PQR প্লাস কোণ PSR ইকুয়াল টু 2 সমকোণ। এটা প্রমাণ করবে। আচ্ছা, গ নম্বরে গিয়ে, হ্যাঁ যেহেতু এটা RMটা স্পর্শক, তাহলে OR হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হবে, তাহলে RMটা OR এর সাথে লম্ব হবে। প্রমাণ করতে, এটা তোমাকে গাণিতিক যুক্তি দিয়ে, জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে RM লম্ব OR। এখানে ORটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর RMটা হচ্ছে স্পর্শক। ঠিক আছে, তাহলে RM OR এর সাথে লম্ব হবে। এই কাজটা তোমরা সবাই বাসায় করবে। ঠিক আছে, সবাই এটা নেক্সট ক্লাসে আমাদের দেখাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ভালো থাকবে।